আচ্ছা পড়া জিজ্ঞেস করি, বলেন হোয়াট ইজ প্যালিওন্টোলজি? প্যালিওন্টোলজি কি নিয়ে আলোচনা হয়? হোয়াট ইজ প্যারাসাইটোলজি? হোয়াট ইজ এন্টোমোলজি? এন্টোমোলজি পড়া নাই, কীটতত্ত্ব এটা জানি। কোন পর্যন্ত পড়ছিলাম আমরা? স্যার 3-4টা বাদ দিয়েছেন, 3-4টা বাদ দিয়েছেন। এন্টোমোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, তারপরে ফিশারিজ, মেরিন বায়োলজি। এন্টোমোলজি তার লেখেন, বের করেন, খাতা বের করেন। এন্টোমোলজিটা কি? হোয়াট ইজ এন্টোমোলজি? কীটতত্ত্ব, কীটতত্ত্ববিদ্যা মানে হচ্ছে পোকামাকড় এবং এদের উপকার অপকার নিয়ে আলোচনা হবে। এন্টোমোলজি তাহলে এন্টোমোলজি ওই দিকে চাপা। হ্যাঁ, এন্টোমোলজি মানে হচ্ছে কীটতত্ত্ব। এন্টোমোলজি মানে কীটতত্ত্ববিদ্যা মানে হচ্ছে পোকামাকড় এর উপকার অপকার নিয়ে আসে। অপকার রোগ ব্যাধি। এন্টোমোলজি খুব ইম্পর্টেন্ট, ডিসকাশন রাখতে হবে। প্যারাসাইটোলজি পড়াইছো তো না? প্যারাসাইটোলজি তাহলে ফিশারিজ আছে, মানে মৎস্যবিদ্যা, এগুলো বেশি কিছু নাই। মৎস্যবিদ্যা, মেরিন বায়োলজি মানে কি? সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান। তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ পড়াইছে, তারপরে ফরেস্ট্রি, ফরেস্ট্রি পড়াইছে। ফরেস্ট্রি মানে বন সম্পদ। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। তারপরে আমরা ইয়ে পড়ছি মনে হয়, মাইক্রোবায়োলজি পড়ছি মনে হয় না? মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা কি নিয়ে কাজ করবে? পরিবেশ বিদ্যা, পরিবেশ বিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স ও পরিবেশ বিদ্যা। আর কি আছে? পরিবেশ বিদ্যা, এন্টোমোলজি কীটতত্ত্ববিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ বিদ্যা, ফরেস্ট্রি মৎস্যবিদ্যা, মেরিন বায়োলজি সামুদ্রিক বিজ্ঞান। ফরেস্ট্রি এটা হচ্ছে বন সম্পদ নিয়ে আলোচনা করবো। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আলোচনা করবো। এটা মূলত আমাদের আলোচ্য বিষয়। তাহলে বলেন পরিবেশ বিদ্যা।
উত্তর এটা না মৎস্যবিদ্যা, সামুদ্রিক জীববিজ্ঞান, সম্ভব চিকিৎসাবিদ্যা। আচ্ছা তাহলে একটা একটু জিজ্ঞেস করি, বলেন রোজা বলেন। রোজা রোজা বলেন যে হোয়াট ইজ এমব্রায়োলজি? ভ্রূণবিদ্যা, ভ্রূণের গঠন পরিস্ফুটন। হোয়াট ইজ সাইটোলজি? আচ্ছা হোয়াট ইজ ফিজিওলজি? কি নিয়ে আলোচনা হয়? কার্যাবলী, শ্বসন, সালোকসংশ্লেষণ, রেচন, এগুলো নিয়ে আলোচনা হয়। হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স জেনেটিক্স আরে স্যার জিনগত বিদ্যা। জিনতত্ত্ববিদ্যা। কি নিয়ে আলোচনা করবে? এটা জিন নিয়ে, জননকোষ নিয়ে, জননকোষের গঠন নিয়ে, জননকোষের উৎপত্তি নিয়ে, জিন এবং জিনের বংশগতি নিয়ে আলোচনা করবে। বংশগতি নিয়ে, বংশগতিগত রোগ নিয়ে। হোয়াট ইজ ট্যাক্সোনমি? হ্যাঁ ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হয়েছে শ্রেণীবিন্যাস বিদ্যা। বুঝতে পাতলা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ছিল। ইন্টারনাল মরফোলজিকে কি নামে ডাকে? অ্যানাটমি, মানে অঙ্গ সংস্থা বিদ্যা, তাই না? বলে হোয়াট ইজ ইকোলজি? বুঝে বলো। হ্যাঁ বাস্তুবিদ্যা। সালামতুল্লাহ রাহিম বলো। হোয়াট ইজ হিস্টোলজি? দেখা হিস্টোলজি টিস্যু এবং টিস্যু গঠন, টিস্যু কাজ নিয়ে আলোচনা হবে। তারপর আর কি আছে? হোয়াট ইজ এন্ডোক্রাইনোলজি? বলেন এন্ডোক্রাইনোলজি কি? অন্তঃক্ষরা অংশ নিয়ে আলোচনা কাজ করে। তারপর বলেন যে হোয়াট ইজ, আর কি আছে? মাইক্রোবায়োলজিতে কি কি নিয়ে কাজ করবে? মাইক্রোবায়োলজি একজন বলেন। অণুজীবের গঠন, অণুজীবের ভাইরাস ব্যাকটেরিয়ার গঠন নিয়ে আলোচনা করবে। আচ্ছা তারপর আর কি আছে? তারপরে হচ্ছে ইভলিউশন। বলেন হোয়াট ইজ ইভলিউশন? বিবর্তন মানে পরিস্ফুটন নিয়ে আলোচনা করবে, মানে যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব, প্রাণের বিকাশ। আচ্ছা বায়োজিওগ্রাফি। হোয়াট ইজ বায়োজিওগ্রাফি না, হোয়াট ইজ বায়োইনফরমেটিক্স? বলেন বায়োইনফরমেটিক্স কি? হ্যাঁ বায়োইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তির নির্ভর করে এমন সব জীববিজ্ঞান ভিত্তিক এমন সব তথ্য যেখানে পাওয়া যায়, তথ্য, উপাত্ত, বিশ্লেষণ এবং ব্যবহার, এটা নিয়ে কাজ করবে। আচ্ছা আমাদের আজকে টপিকের বিষয় ক্লাসিফিকেশন। খোলা আছে? ক্লাসিফিকেশনটা কি? জীবের শ্রেণীবিন্যাস। হ্যাঁ বসেন, এখানে বসেন। বলেন না, আমরা পাই তো। ও বললে তো দেখতে পাবো না সে। এটা ওইদিকে যাবেন। হ্যাঁ ওই পেছনে এটা ওইদিকে টান দেন। হ্যাঁ বসেন। ওই যে ওরা একটু দেখতে দিন, ওটা আপনার চেয়ে একটু ছোট খায় সাইজের। এখানকার মধ্যে সাবা সবচেয়ে লম্বা। 5 ফিট তো। আমার চেয়ে 1.5 ইঞ্চি লম্বা। কিন্তু কথা হচ্ছে মাথায় ইয়ে থাকতে হয়, হাইট এখানে ফ্যাক্টর না। মানুষের ক্ষেত্রে হাইট ফ্যাক্টর না, মানুষের ক্ষেত্রে ব্রেন ফ্যাক্টর। মানুষ খেলে ব্রেনে খেলা। বলে মানুষের ক্ষেত্রে ব্রেনে খেলা হয়। নলেজ আপনার
নাম কি? লিলি আফরোজা। লিলি মানে ওয়াটার লিলি। ওয়াটার লিলি। লিলি আফরোজা। আপনার সেকশনে আচ্ছা জীব যোগ আমরা চ্যাপ্টার 1 রিভিশন করতেছি। টাকা পয়সা হাতে রাখতে হয় না, পকেটে রাখতে হয়। এগুলো তো জীবজগৎ জগৎ না খণ্ডত্ব? খণ্ডত্ব জগৎ। জীবজগৎকে 5টা কিংডমে ভাগ করছে। কে ভাগ করছে বিজ্ঞানী? আর.এইচ. হুইটেকার। এটা জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছে। ভাগ করে আর.এইচ. হুইটেকার কত সালে? হুইটেকার বানান কি? WH WHITTER নাকি? হুইটেকার কত সালে? 1969 5টা কিংডমের রাজ্যে ভাগ করছে, কিন্তু তার কথা সে মানে নাই। তারপরে আর.এস. মার্গুলিস এটাকে মডিফাই করছে 1974 না 1974 মার্গুলিস দুটি উপজগতে বা সুপার কিংডমে ভাগ করছে। ভাগ করেন কি? খাতাটা বের করে সবাই, খাতা বের করে লেখেন সবাই। মার্গুলিস 1974 সালে দুটি সুপার কিংডমে ভাগ করেন। এই ইনফরমেশনগুলো লেখেন। তার সর্বপ্রথম 1969 সালে আর.এইচ. হুইটেকার প্রাণী জগৎকে 5টি রাজ্যে ভাগ করছে। জীব জগৎকে 5টা রাজ্যে ভাগ করছে 1969 সালে। আর 1974 সালে ওই জানালাগুলো খুলে দিলে ইংলিশে 1974 সালে মডিফাই করছে, দুটি সুপার কিংডমে ভাগ করলো। তাহলে সুপার কিংডম কি? সুপার কিংডম একটা হচ্ছে সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এ কি আছে? 1 আর একটা সুপার কিংডম সুপার কিংডম 1 এর মেইনলি কারা অন্তর্গত? সুপার কিংডম 1 এ কারা আছে? এটা হচ্ছে এটা আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক আদিকোষীয় যারা ওরা সুপার কিংডম 1 এর অন্তর্গত, আর প্রকৃতকোষী যারা প্রকৃতকোষী ওরা হচ্ছে সুপার কিংডম 2 এর অন্তর্গত। তাহলে সুপার কিংডম 1 এ একটা শুধু রাজ্য আছে, নাম কি? মনে না। আর সুপার কিংডম 2 তে কয়টা রাজ্য আছে? 4টা। প্রোটিস্টা, ফাঞ্জাই, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। টোটাল সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। 1টা মেইনলি হচ্ছে আদিকোষী, আর এটা হচ্ছে সুপার কিংডম 2 হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষীর মাঝখানে প্রোটিস্টা থাকবে, ফাঞ্জাই, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া। এটা 4টা অন্তর্গত সুপার কিংডম 2 এর অন্তর্গত। আর মনে রাখতে কারা আছে? শুধু একটা আছে, মানে সুপার কিংডম 1 এ। কথা কই? স্যার আপনি যে বলেন দুটো থেকে পড়া যায়
স্যার না এখান থেকে যাওয়ার পর স্কুল থাকে আগে তো দেখা আমার দিয়েছিল 4টা থেকে স্কুল আর শুনেন 3টার দিকে এমনিতে টাইমটা চেঞ্জ করতে হবে আমার আবার নেক্সটে মেডিকেল কলেজে 8টা থেকে 2টা পর্যন্ত ক্লাস থাকে কয়টা নিবে? দুইটা- 2টার পরে হবে নাকি না আমাদের ছোটদের প্রাইভেট থাকে এখন তো 2টার পরেই বলি তো 2টার পরে কি আচ্ছা করবে? আগামী সপ্তাহে এই টাইমটা একটু চেঞ্জ করতে হবে হ্যাঁ আড়াইটা থেকে সাড়ে 3টায় যাইতে যাইতে স্যার শুরু করে পড়ছে স্কুল হতে তো হতে তুমি খেয়াল স্যার আগে তো দিতে পারবে না সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। আচ্ছা কি বলে আড়াইটার আচ্ছা কি বলতেছিলাম জানো আর এমনিতে টাইম চেঞ্জ হবে কিছু করার নেই আমার নিজের ক্লাস আর রেগুলার বাড়াই দিচ্ছে আগে যেগুলো ছিল আরো অনেকগুলো বাড়াই দিচ্ছে তারপরে কয়েকদিন পর অফলাইনে ক্লাস হবে স্যার কয়টায় দিবেন বলে দেন আচ্ছা বিকেলে কি সময় হবে সবার বিকেলে কয়টায় স্যার 4:30টার পরে স্যার আমাদের তো 5:30 সারাদিনই পর্যন্ত সময়। প্রাইভেটই থাকে সারাদিন ফ্রি আছে না 3:30 থেকে 5:30 5টা পর্যন্ত প্রাইভেট থাকে 5:30 পরে স্যার একবার আমার বলো। বাসায় দিয়ে আসে কবে 5:30 পরে কবে আছে এই যে ইংলিশ স্যার রবি মঙ্গল বৃহস্পতি শুক্র আর তাহলে শনি সোম বুধ ফ্রি স্যার শনি সব ইংলিশ থাকে ওর বাসায় টিচার থাকে স্যার সকালবেলা দিতে পারবেন শনি সোম তোমার সকালবেলা সমস্যা আচ্ছা আছে? টাইম এটা পরে চেঞ্জ করে দেবো আগে লিখি তাহলে জীব জগৎকে তাহলে কিনা ভাগে ভাগ সুপার কিংডম 1 এন্ড সুপার কিংডম 2 তাহলে এর মধ্যে লেখেন আদি কোষ এবং প্রকৃতি কোষের পার্থক্য কি কি পার্থক্য আছে আদি কোষ এবং সুগঠিত সুগঠিত nucleus নিউক্লিয়াস থাকে। থাকে আর ওদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না স্যার উল্টা না, বলছেন। স্যার, এটা এদের কোষে সুগঠিত থাকে নিউক্লিয়াস আর থাকে এদের আদি সুগঠিত কোষে নিউক্লিয়াস থাকে থাকে না। না আর এদের কি কি অঙ্গাণু থাকে কি জানি সাইটোপ্লাজম শুধু রাইবোজোম এদের মাঝখানে সব ধরনের অঙ্গাণু থাকে থাকে। প্রকৃত কোষে আর এদের মাঝখানে সকল অঙ্গাণু থাকে না তাহলে কি কি থাকে শুধুমাত্র ডিএনএ থাকে রাইবোজোম থাকে এদের শুধুমাত্র রাইবোজোম থাকে আর এদের ক্ষেত্রে প্রকৃত কোষে ওদের রাইবোজোম কেমন থাকে ওদের ডিএনএটা সূত্রাকার থাকে আর এদের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার থাকে তাহলে লেখে এগুলো বলে তো লাভ নেই লিখতে হবে কম লাগবে নাকি কি লিখবো? আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য অথবা আমাকে যদি বলে সুপার কিংডম 1 বা আদি সুপার কিংডম 1 এর মধ্যে মনেরা অথবা প্রতিষ্ঠার পার্থক্য যদি বলে এই সেম পার্থক্য আছে আমাকে যদি বলে মনেরা আর প্রতিষ্ঠার পার্থক্য লেখো তাহলেও আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য লেখা যাবে আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য লিখছেন নি তাহলে এক নাম্বার হচ্ছে কোনটা আগে লিখছেন সবাই আদি কোষ আদি কোষ লেখেন সুগঠিত নিউক্লিয়াস নেই আর প্রকৃত কোষে আছে সুগঠিত নিউক্লিয়াস নেই আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না আর প্রকৃত কোষে থাকে আপনি যখন দুটো থেকে তিনটা পর্যন্ত পড়াবেন নাম জানেন বলছে করতে হবে জ্বর উঠে পরে নিয়ে লাস্টে কত লাস্টে মানে 51 লাস্ট 51 তো ফেসবুকে কাজ হইতেছে আচ্ছা আমি আরেকটা ফোন দেই তার হোয়াটসঅ্যাপে দিয়ে না কিন্তু হোয়াটসঅ্যাপে না বোঝাই যাবে না ইয়েতে চলতেছে ডাটা ওকে আইপিএস লাগালে সেটা ওয়াইফাই কখনো যায় না এইভাবে নাম্বারে ফোন দেন তাহলে কি বললাম আদি কোষ আর প্রকৃত কোষ সেকেন্ড পয়েন্ট হচ্ছে
সকল আদি কোষে সকল অঙ্গাণু থাকে না। কোষের সকল অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। সকল অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। আদি কোষের ক্ষেত্রে শুধু রাইবোজোম থাকে, সকল অঙ্গাণু থাকে না, রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে সকল অঙ্গাণু থাকে, সকল অঙ্গাণু বিদ্যমান। প্রকৃত কোষের ক্ষেত্রে সকল অঙ্গাণু বিদ্যমান। আদি কোষের ক্ষেত্রে লেখেন বৃত্তাকার ডিএনএ থাকে। ওদের ডিএনএটা কেমন? বৃত্তাকার। আর ওদেরটা কেমন? বৃত্তাকার। ওদের বৃত্তাকার ডিএনএ থাকে আর ওদের সুতাকার ডিএনএ থাকে। না লাগবে না। একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকবে আর একটা সূত্রাকার ডিএনএ থাকবে। সূত্রাকার, সুতা পেঁচানো, সূত্রাকার বা পেঁচানো ডিএনএ থাকে। আর আদি কোষের ক্ষেত্রে লেখেন কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস সরিয়া যাবল আকার অ্যামাইটোসিস। ওদের কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে। ওদেরটা কি হয়? অ্যামাইটোসিস ঘটে। আর ওদেরটা অ্যামাইটোসিস ব্র্যাকেটে দ্বিবিভাজন। মানে অ্যামাইটোসিস হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে দ্বিবিভাজন, দ্বিবিভাজন পদ্ধতিতে। তাহলে ওদের কোষ বিভাজন হয় মেইনলি দ্বিবিভাজন। অ্যামাইটোসিস পদ্ধতিতে উদাহরণ হচ্ছে দ্বিবিভাজন। আর প্রাণী প্রকৃত কোষে ওদের কোষ বিভাজন হয় মাইটোসিস পদ্ধতিতে। প্রকৃত কোষের ক্ষেত্রে কি হবে? মাইটোসিস। আর আদি কোষের ক্ষেত্রে কেমন হবে, তাই না? প্রকৃত কোষের ক্ষেত্রে কি দিয়ে হবে? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। আর ওদের ক্ষেত্রে আদি কোষে অ্যামাইটোসিস আর প্রকৃত কোষে মাইটোসিস। নাম্বারে হয়েছে, ঝামেলা হয়েছে। আর কোন নাম্বার নাই? আমি তো দুইটা দিয়ে ট্রাই করলাম, বাবা কেউ দিছি, আম্মু কেউ দিছি। লাস্টে 34 না? আর এদের খাদ্য গ্রহণ দেখেন, খাদ্য গ্রহণ আদি কোষের খাদ্য গ্রহণ ব্যাপন অথবা ফটোসিনথেসিস। খাদ্য গ্রহণ ব্যাপন, ব্যাপন কমা ফটোসিনথেসিস। হ্যাঁ, ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। কিছু কিছু আছে ওদের ক্ষেত্রে ঘটে। তাহলে আমার দোষ নেই। আচ্ছা, তারপরে কি ওদেরটা কিভাবে ঘটে? ওদেরটা হ্যাঁ, প্রকৃত কোষে গ্রহণ, খাদ্য গ্রহণ এবং শোষণ পদ্ধতিতে ঘটে। মানে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। শোষণ, গলাধকরণ। প্রকৃত কোষে খাদ্য গ্রহণ, শোষণ কমা গলাধকরণ। গলাধকরণ মানে কি? ঢেক গিলে খাওয়া। ঢেক গিলে খাওয়াকে বলা হয় গলাধকরণ। আর শোষণ মানে হচ্ছে অ্যাবজর্ব করবে। শোষণ তাহলে আবার সহকার মূর্ধন্য সমূর্ধন্য। শোষণ, শ্বসন না, শোষণ এবং গলাধকরণ। ওটা শোষণ হবে, শোষণ কমা গলাধকরণ। গলাধকরণ, গলাধকরণ। গলাধকরণ হচ্ছে ঢেকিলে খাওয়া, সোয়ালোইং। সবাই অবশ্য খায় না, কিছু কিছু আছে খায়। আদি কোষে তারপর লেখেন এরা এককোষী।
আর প্রকৃত কোষে এরা বহুকোষী। এককোষী হবে ওদের বহুকোষী। এককোষী আর একটা বহুকোষী। তারপর লেখেন অ্যামাইটোসিসে লেখেন যে সরি কি বলে আদিকোষ। আদিকোষের ক্ষেত্রে লেখেন যে অযৌন জননের সংখ্যা বৃদ্ধি ঘটে। অযৌন জননের সংখ্যা বৃদ্ধি ঘটে। অযৌন জননের সংখ্যা বৃদ্ধি ঘটে আর ওদের যৌন জননের সংখ্যা বৃদ্ধি ঘটে। ওদেরটা হয় যৌন জননে আর ওদের অযৌন জনন সংখ্যা বৃদ্ধি ঘটে। আর আদিকোষের ক্ষেত্রে লেখেন অবাধ শোষণ ঘটে। এদের অবাধ অবাধ বুঝেন তো কি? অবাধ শোষণ। বুঝছি স্যার, বুঝছি। আর এদের সবাধ শোষণ। শোষণ। অবাধ শোষণ মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে যেটা হয়, দিস ইজ অবাধ শোষণ। তাহলে ওদের ঘটে অবাধ শোষণ আর ওদের ঘটে সবাধ শোষণ। লাস্টে 34 না? হ্যালো অবাধ শোষণ আর হ্যালো আপু। একটা হবে সবাধ শোষণ আর একটা অবাধ শোষণ। আপু আমি স্যারের এখানে পড়তেছি বুঝছো, 3টা বাজবে। আম্মুকে কল দিছি, আম্মু ধরে না, বইলা দিও কল দিয়া। সবাধ শোষণ আর একটা অবাধ শোষণ। ওদের ঘটবে মেইনলি অবাধ শোষণ আর ওদের ঘটে সবাধ শোষণ। আচ্ছা নেক্সট তারপরে দেখি কে কে বলতে পারবে? পারবো স্যার, মোটামুটি পারবো। এটা বাদে পারবো। আদিকোষের ক্ষেত্রে আচ্ছা উদাহরণ লেখেন নাই তো? উদাহরণ লেখেন। আচ্ছা, উদাহরণ লেখেন ব্যাকটেরিয়া ছত্রাক। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল। একটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কমা নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল এটা কি বলেন? নীলাভ সবুজ শৈবালের আরেক নাম কি? নস্টক। হ্যাঁ, NOSTOC নস্টক। হ্যাঁ আদিকোষের। আর প্রকৃত কোষে কত কিছু আছে? স্যার মানুষ, গরু, ছাগল, প্রোটোজোয়া, ফাইজা। প্রোটোজোয়া এবং ছত্রাক। ও আচ্ছা স্যার, সুন্দর। ছত্রাক হ্যাঁ, এই দুইটাই। মানুষের খাস। ওদের ক্ষেত্রে আদিকোষের ক্ষেত্রে ওরা হবে। এটা মনে রাখতে হবে। সকল প্রোটোজোয়া ওরা কিন্তু প্রকৃত কোষে, দ্যাট মিন্স সুগঠিত নিউক্লিয়াস আছে। এর চিত্র রাখতে পারেন। ওদের সুগঠিত নিউক্লিয়াস নাই। ও সহজ সহজ। হ্যাঁ কিছুই নাই। এটা কি? ও রাইবোসোম। রাইবোজোম ওইটা আর হচ্ছে এটা বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার। না, আর ওইটা দেখি। আর ওদের প্রকৃত কোষী যারা ওদের সবকিছু থাকবে। তোমার আমাদেরকে বুঝতে হবে না। মাইকে পান্ডে মানে আমাকে বলে বলছিল না। ওদের ডিএনএটা বৃত্তাকার থাকে আর শুধুমাত্র রাইবোজোম থাকে। আর ওদের সকল অঙ্গাণু থাকবে এদের মাঝখানে। প্লাস্টিক থাকতে পারে, তারপরে গলজি বস্তু থাকবে,
হ্যাঁ, কোষ গহ্বর, এটা প্রাণী আর উদ্ভিদের কথা বলছি। এটা হচ্ছে এন্ডোপ্লাজম জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। আর ওদের ক্ষেত্রে এন্ডোপ্লাজম জালিকা থাকে না, কিছুই নাই, কোনো অঙ্গাণু নেই, শুধুমাত্র রাইবোজোম আছে। ওদের ক্ষেত্রেও কিছু রাইবোজোম আছে। ওদের রাইবোজোম আছে। আর ওদের তাহলে বৃত্তাকার ডিএনএ, ওদের সূত্রাকার ডিএনএ। কোনটা? ওদের নিউক্লিয়াসের মধ্যে, সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। আরেকটা পয়েন্ট লেখেন, আদিকোষের ক্ষেত্রে লেখেন প্রকৃত কোষে যে প্রোটোজোয়া এবং ছত্রাক। হ্যাঁ, প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া এবং ছত্রাক। এবং উন্নত প্রাণী, সকল প্রাণী হচ্ছে উন্নত প্রাণী। এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, সবই থাকবে এর মধ্যে। আরেকটা লেখেন পার্থক্য, লেখেন কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে তাকে নিউক্লিওয়েড বলে। আদি কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিয়াস থাকে তাকে, হ্যাঁ, ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিয়াস থাকে, সরি, কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে তাকে নিউক্লিওয়েড বলে। কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে তাকে নিউক্লিওয়েড বলে। নিউক্লিওয়েড বলে। আর ওদের ক্রোমোজোমের যে স্থানে, কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে তাকে নিউক্লিয়াস বলে। ওদেরটাকে বলা হয় নিউক্লিওয়েড, আর ওদেরটার নাম কি? নিউক্লিয়াস। লেখা আছে দেখেন। কোষের যে স্থানে কি থাকে? কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে, কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে তাকে নিউক্লিওয়েড বলে। কোষের যে স্থানে, হ্যাঁ, আদি কোষের ক্ষেত্রে, প্রকৃত কোষের ক্ষেত্রে ওকে নিউক্লিয়াস বলে। কোষের যে স্থানে ক্রোমোজোম থাকে তাকে নিউক্লিয়াস বলে। আর ওদেরটার নাম হচ্ছে নিউক্লিওয়েড, আর ওদের নাম হচ্ছে নিউক্লিয়াস। ওদের যে সুগঠিত নিউক্লিয়াসটা নাই, ওটা নিউক্লিওয়েড। হ্যাঁ, ওদের যে বৃত্তাকার যে ডিএনএ যে জায়গায় আছে, ক্রোমোজোম যে জায়গায় আছে, ওদের ক্রোমোজোম একটা থাকে মেইনলি। আর ওদের লেখেন ওদের ক্রোমোজোম একটি থাকে, ওদের একাধিক ক্রোমোজোম থাকে। ওদের এদের যত সুতা আছে সব সুতা মিলে একটা ক্রোমোজোম, সুতাকারে যদি থাকে সবগুলো মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়। আর ওদের একাধিক ক্রোমোজোম থাকে, দেখেন। হ্যাঁ, প্রকৃত কোষে কিন্তু যতগুলো, এরা তো আসলে ক্রোমোজোম জিনিসটা কিন্তু আমরা নরমালি পাই না, শুধু কোষ বিভাজনের মেটাফেজ দশায় এদেরকে শুধু ভালো করে বোঝা যায়। আর বাকি সব টাইমে কেমন থাকে? ভিজিবল থাকে না, দেখা যায় না, ভালো করে বোঝা যায় না, সুতার মতো। দ্যাট মিন্স সবগুলো মিলেই তারা তৈরি করবে একটা ক্রোমোজোম। আর ওদের থাকে মেইনলি হচ্ছে একাধিক ক্রোমোজোম থাকে। দেখেন, কোষে একটি ক্রোমোজোম থাকে আর ওদের কোষে একাধিক ক্রোমোজোম থাকে। তারপর লেখেন সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য থাকে না।
তারপরে ওদের ক্ষেত্রে লেখেন, প্রকৃত কোষের ক্ষেত্রে লেখেন সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজম আলাদা থাকে। সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজম আলাদা থাকে। সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজম আলাদা থাকে। ওদেরটা একসাথে কেন থাকবে, বা যেটা সাইটোপ্লাজম ওদের সেটাই নিউক্লিওপ্লাজম কেন? কারণ ওদের তো আবরণই নাই। আবরণ না থাকলে কি হবে? ওর কোনো বাউন্ডারি থাকবে না, ফলে কি হবে? যেখানে রাত সেখানে কাক। ওদের যেহেতু আবরণ নাই, কোনো বাউন্ডারি নাই, তাহলে এদের সাইটোপ্লাজম থেকে এদের নিউক্লিওপ্লাজমকে কোনো আলাদা করা যায় না। ওদের যেহেতু নিউক্লিয়াসের আবরণ আছে, এই জন্য সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমকে আলাদা করা যায়। সাইটোপ্লাজম আলাদা থাকে, নিউক্লিওপ্লাজম আলাদা থাকে। সেখানে কি বলছে? কাক 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 মানে শুয়ে থাকে। যেখানে যাদের যাযাবর যারা, ওদের যেখানে রাত হবে ওইখানে শুয়ে থাকে। ওদের কি ঘরবাড়ি আছে যাদের? আমার তো যেখানে কাজ সেখানে আমি। আচ্ছা, স্যার মোবাইল গরম হয়ে গেছে। তাহলে কি বললাম? এদিকে খাতা স্যার কাজ এটা ই করতে হবে। এখানে ই হয়ে গেছে। ওকে, তারপরে কি আছে? এটা হচ্ছে পার্থক্য। আমাকে তাহলে যদি বলে যে মনেরা এবং প্রোটিস্টার পার্থক্য যদি বলে, অথবা আদি কোষ অথবা প্রকৃত কোষের পার্থক্য যদি বলে, তাহলে এই পার্থক্যগুলো ওভার পার্থক্য। আচ্ছা, হ্যাঁ শেষ। তারপরে লেখেন আমরা তাহলে এখানে মোটামুটি মনেরা এবং প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো চলে আসছে। মনেরা এবং প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো মোটামুটি চলে আসছে। তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো কি কি হবে? এরা এককোষী হবে, তারপরে এরা এককোষী থাকে, তারপরে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্ট মানে হচ্ছে ওদের কোষগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে সুতার মতো তৈরি করে। দিস ইজ কল্ড ফিলামেন্টাস, চেইনের মতো তৈরি করে। ওদের বডি হচ্ছে এককোষী অথবা ফিলামেন্টাস, আর ওদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তারপরে নিউক্লিয়ার আবরণ থাকবে না, সকল অঙ্গাণু থাকবে না, শুধু রাইবোজোম থাকবে। তারপরে কোষ বিভাজন, হ্যাঁ ডিএনএ গোলাক বৃত্তাকার থাকবে। তারপরে আর কি? খাদ্য গ্রহণ, ব্যাপন অথবা ফটো, যাদের মাঝখানে ক্লোরোফিল যাদের আছে, কারা কারা ক্লোরোফিল কাদের থাকে? নষ্ট নষ্ট নীলাক্ষ কোষের মধ্যে ক্লোরোফিল থাকে, তাহলে ওরা খাদ্য তৈরি করতে পারে। তারপর আর কি বললাম? অযৌনজননে বা দ্বিবিভাজন পদ্ধতিতে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে। আর কোনো পয়েন্ট বাকি আছে? দেখে বলেন তো, বই দেখে বলেন কোনো পয়েন্ট বাকি আছে কিনা আদি কোষের ক্ষেত্রে। সরি কি বলে? আদি কোষ না, ওই যে এটা মনেরা বৈশিষ্ট্যগুলো বলেন। আর কিছু বাকি আছে? অ্যামাইটোসিস, হ্যাঁ বললাম অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন। দ্বিবিভাজন ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস। আচ্ছা বাদ না। হ্যাঁ, কলোনি মানে অনেকগুলো একসাথে থাকে। কলোনি মানে অনেকগুলো মিলে একসাথে কলোনি বলে না, এটা এই কলোনি। গলি গলি কলোনি, অনেকগুলো বাড়ি ঘর মিলে যেটা এরকম হয়, ওদের ক্ষেত্রে অনেকগুলো সেল একসাথে মিলে কলোনি তৈরি করে। তারপরে ওকে, তারপরে আমাদের উদাহরণ কি ছিল? ব্যাকটেরিয়া এবং ফিলামেন্টাসই তো বললাম, সুতার মতো, মানে অনেকগুলো কোষ মিলে একটা সুতার মতো তৈরি করবে। দিস ইজ কল্ড ফিলামেন্টাস। আর কি আছে? তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্য কি হবে? প্রোটিস্টার মধ্যে আবার বলেন। হ্যাঁ মানে হচ্ছে, হ্যাঁ এককোষী যারা তারা আদিকেন্দ্রিক হয়, আর যারা বহুকোষী হয়, বহুকোষী যারা তারা মেনলি হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত থাকে। তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্য কি কি হবে বলেন? তাহলে এরা হচ্ছে বহুকোষী, তারপরে প্রকৃত নিউক্লিয়াস থাকে, কলোনিয়াল থাকতে পারে, তারপরে নিউক্লিয়ার আবরণ থাকে, সকল কোষে সকল অঙ্গাণু থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, সবই থাকে। তারপরে কোষ ফটোসিনথেসিস পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ, শোষণ অথবা সিনথেটিক হচ্ছে
সিনথেসিস হচ্ছে নাউন, সিনথেটিক মানে অ্যাডজেক্টিভ, মানে এটা একই জিনিস, একটা নাউন হিসেবে বলতেছি না, একটা অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ আর একটা বিশেষ্য। বিশেষ্য। সিনথেটিক, ফটোসিনথেটিক মেমব্রেন আর ফটোসিনথেসিস, ওই যে আমরা বলছি না যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ফটোসিনথেটিক এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, আর ফটোসিনথেসিস দিস ইজ নাউন। ওকে, তারপরে আমরা কি বললাম? প্রোটিস্টার। প্রোটিস্টার আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? কনজুগ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, লেখেন, স্টার দিয়ে লিখে রাখেন, খাতার মধ্যে লেখেন। প্রোটিস্টার মধ্যে লেখেন, প্রোটিস্টার স্টার দিয়ে লেখেন, প্রোটিস্টার যৌন জনন কনজুগেশনের মাধ্যমে ঘটে। প্রোটিস্টার যৌন জনন কনজুগেশনের মাধ্যমে ঘটে। কনজুগেশনের মাধ্যমে ঘটে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। এই যেটা জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, কনজুগেশন, কদন্ত ন গয়ের সুগার, কনজুগ ওকে জয়ের সুগার বয়ে কাটাল বা স্বতন্ত্র না, কনজুগেশন পদ্ধতিতে ঘটে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে জনন ঘটে। জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুটি গ্যামেটের মাধ্যমে জনন ঘটে। এমন দুটি গ্যামেটের মাধ্যমে জনন ঘটে। তাহলে ওদের যখন হয় তখন একটা হচ্ছে আমরা এটা একটা কোষ, এটা গ্যামেট, আর এটা একটা গ্যামেট, প্রায় একই রকম আকার আকৃতিতে, প্রায় মানে এদের যৌবনিক কাজ ভিন্ন কিন্তু এদের গঠন প্রায় একই। ও গোল আকৃতি থাকে, এও প্রায় একই রকম আকৃতি থাকে এবং সাইজটা প্রায় একই রকম থাকে। এবং কিন্তু এদের একটাকে আমরা ধরি প্লাস আর একটাকে মাইনাস, বা একটাকে আমরা ধরি মেল, ওদের তো আর মেল ফিমেল ধরা যায় না, কারণ হচ্ছে ওরা তো এক কোষী থাকলে একদম সিম্পল একটা অর্গানিজম যদি হয় তাহলে ওর পুরুষ আর স্ত্রী কিভাবে আলাদা করব, এরকম কোনো সুযোগ নাই। কিন্তু ওদের ক্ষেত্রে যখন একটা গ্যামেট তৈরি হয়, ছোট যখন গ্যামেট তৈরি হয়, একই রকম আকার আকৃতিতে, কিন্তু দেখা যায় তারা একটা পুরুষ হিসেবে কাজ করে আর একটা মেল আর একটা ফিমেল হিসেবে কাজ করে। যৌবনিক কাজের কাজ বা কাজের দিক থেকে তারা পার্থক্য আছে, কিন্তু গঠনগত দিক থেকে তারা একই রকম। এরকম দুটি গ্যামেটের মাধ্যমে যে মিলন ঘটে, দিস ইজ কল্ড কনজুগেশন। কনজুগেশন মানে হচ্ছে তাদের আকার আকৃতিতে একই থাকবে কিন্তু কাজ ভিন্ন থাকবে। এইরকম দুটি গ্যামেটের মাধ্যমে তাদের যেটা হয়, দিস ইজ কল্ড কনজুগেশন প্রসেস। মানুষের ক্ষেত্রে মেল ফিমেল গ্যামেট তো আলাদা দেখা যায়, মেল গ্যামেট একরকম, ফিমেল গ্যামেট অন্যরকম থাকে। কিন্তু যারা লোয়ার ক্লাস অ্যানিমেল ওদের ক্ষেত্রে মেল ফিমেল গ্যামেট একই রকম থাকে। এটাকে কি বলে? ওকে, তারপরে আর কি আছে আমরা এখন বলবো যে ফাঞ্জাই প্লান্টের পার্থক্য করে পড়লেই এই পার্থক্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আসবে এটাই হবে, দাঁড়িয়ে থাকবে। অফিস থেকে ফোন, তাহলে আমরা এখন লেখেন ফাঞ্জাই এবং প্লান্টের পার্থক্য। ফাঞ্জাই এবং প্লান্টের পার্থক্য। ফাঞ্জাই এবং প্লান্টের পার্থক্য। ফাঞ্জাই এবং পার্থক্যের মধ্যে তার বৈশিষ্ট্যগুলো চলে আসবে, ম্যাক্সিমাম বৈশিষ্ট্য চলে আসবে। ফাঞ্জাইয়ের মধ্যে এক নম্বরে লেখেন এরা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? এক সেট ক্রোমোজোম তাদের এক সেট ক্রোমোজোম থাকে, তাদেরকে হ্যাপ্লয়েড বলে। এরা হ্যাপ্লয়েড অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকে। এরা হ্যাপ্লয়েড অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকে। আর ওদের ক্ষেত্রে এরা ডিপ্লয়েড।
আদি কোষ হচ্ছে এক হ্যাপ্লয়েড, অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম থাকে। আর ওদের ক্ষেত্রে দুই সেট কি বলে, এরা ডিপ্লয়েড, অর্থাৎ দুই সেট ক্রোমোজোম থাকে। এরা ডিপ্লয়েড, ডিপ্লয়েড ঋষিকার পয়লয় অন্তস্থ একার ড, ডিপ্লয়েড অর্থাৎ দুই সেট ক্রোমোজোম থাকে। দুই সেট মানে কি, প্রত্যেকটা ক্রোমোজোমের ডাবল কপি থাকে, একটা আসে মা থেকে আর একটা আসে বাবা থেকে। এরকম যদি হয় তাহলে তারা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ যাদের বাবা মা হয় তারা হচ্ছে ডিপ্লয়েড, আর যাদের বাবা মা নাই দে আর হ্যাপ্লয়েড। তাহলে ফাঞ্জাই, তারপর লেখেন যে এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ওদের ক্ষেত্রে কোষপ্রাচীর থাকে কাইটিন দিয়ে গঠিত। এদের কোষপ্রাচীর কাইটিন, কয়াকার রসই টরিশিকার দন্ত নাম। এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত, আর ওদেরটা সেলুলোজ দিয়ে গঠিত। কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। ওদেরটা হচ্ছে কাইটিন আর ওদেরটা সেলুলোজ। স্যার তাদের শাকসবজি কোষের মধ্যে সেলুলোজ থাকে, হ্যাঁ কিন্তু সেলুলোজ। আমরা তো সেলুলোজ হজম করতে পারি না। সেলুলোজ পারি না, কিন্তু আমাদের পরিপাকে সাহায্য করে, যেটা সাহায্য করবে। কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, বুঝছেন? আর ওদেরটা কি দিয়ে গঠিত? কাইটিন। অবশ্যই মনে রাখতে হবে। তারপর লেখেন এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এরা হ্যাপ্লয়েড, হয় জফল আকার পয়লয় অন্তস্থ একার ড। মানে এটা হ্যাপ্লয়েড স্পোর মানে ছোট ছোট রেণু দিয়ে বংশবৃদ্ধি করে। আমরা বলবো, আগে লেখেন তারপরে আমি বলতেছি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জনন করে, এটা লেখেন। মানে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে যে জনন হয় সেটা হচ্ছে অবশ্যই অযৌন জনন। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জননের সংখ্যা বৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জনন লেখেন, হ্যাঁ ওইখানেই লেখেন যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন জননে সংখ্যা বৃদ্ধি করে। আর এরা মেল এবং ফিমেল, হ্যাঁ এরা ডিপ না না এরা হ্যাপ্লয়েড, এরা কি দিয়ে হয়? না না না, এরা হ্যাপ্লয়েড গ্যামেট দিয়ে বংশবৃদ্ধি করে। ওদেরটা হচ্ছে স্পোর আর ওদেরটা হচ্ছে গ্যামেট। তান্ত্রিকে হ্যাপ্লয়েড গ্যামেট। সব হ্যাঁ হ্যাপ্লয়েড গ্যামেট, গ্যামেট দিয়ে হয়, মেল এবং ফিমেল গ্যামেট। হ্যাঁ ডিপ্লয়েড হবে কেন হবে? আচ্ছা আমি বলি, আগে লেখেন এরা হ্যাপ্লয়েড গ্যামেট দিয়ে বংশবৃদ্ধি করে। ওরা হচ্ছে স্পোর দিয়ে হয় আর ওদের হয় গ্যামেট দিয়ে। সবাই হ্যাপ্লয়েডই থাকে। আচ্ছা তারপরে ফাঞ্জার ক্ষেত্রে লেখেন এদের বংশবৃদ্ধি করে, মানে যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড, এটা লিখতে হবে কিন্তু, এরা হ্যাপ্লয়েড গ্যামেট দিয়ে যৌন জননে বংশবৃদ্ধি করে। এখানে লেখেন যৌন জনন। তাহলে ওদের স্পোরুলেশন যেটা বলে আমরা, স্পোর তৈরি, এটা হয় অযৌন জনন এবং ম্যাক্সিমাম সময় ওরা অযৌন জননী করে। আর এরা মেইনলি যৌন জননে অংশগ্রহণ করে এবং গ্যামেট তৈরির মাধ্যমে। আচ্ছা তারপরে 4 নাম্বার কি বলছিলাম, এদের দেহ সুতার মতো, এদের দেহে সুতার মতো গঠন থাকে। এদের দেহ সুতার মতো গঠন দিয়ে তৈরি, একে মাইসেলিয়াম বলে। এদের দেহ সুতার মতো, আচ্ছা দেহ এদের মানে গঠন তো দেহ, আচ্ছা এদের দেহের গঠন সুতার মতো। দেখেন এদের দেহের গঠন সুতার মতো, যাকে মাইসেলিয়াম বলে। এদের দেহের গঠন সুতার মতো, যাকে মাইসেলিয়াম বলে। মাইসেলিয়াম বলে। ময়াকার রস্বই দন্তে সহায়কার ঋষিকার অয়কার ম, মাইসেলিয়াম। তাহলে ছবি দেখাইলে ভালো হবে।
হ্যাঁ ওই পাশেটা লেখেন এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এটা তো একটা মাশরুম লাগছে। হ্যাঁ মাশরুম। হাত পা কেমন হয়? বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন হাত পা কেমন কাজ চর্ম নাই। হ্যাঁ লম্বা ছেদ না, লম্বা ছিপ কেন পুরো একটা মাশরুম। পুরোটাই মাশরুম। হ্যাঁ মাটির নিচে যে অংশটা আছে এটাকে বলা হয় দেহ। দৈহিক অংশ অংশ বা মাইসেলিয়া। আর এটা হচ্ছে জনন অঙ্গ বা জনন অঙ্গ বা তাহলে মাটির উপরে যে অংশটা থাকে এটাই মূলত জনন অঙ্গ বলা হয় পুরাটাই। আর মাটির নিচে যে অংশটা আছে এটা মূলত তাদের দৈহিক অংশ বলে। একটু অন্যরকম হলো না যে গাছের মধ্যে মূল থাকে মাটির নিচে আর পুরাটা থাকে কোথায়? মাটির উপরে থাকে না। আর ওদের দৈহিক অংশ ম্যাক্সিমামই থাকে মাটির নিচে আর উপরে যে অংশটা থাকে এদেরকে জনন অঙ্গ বলে। আর স্পোর বলছিলাম, হ্যাপ্লয়েড স্পোর মানে এদের একটা অংশ, মানে এখানে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখবো? হ্যাঁ ফ্রুট বডি, খয়রকলা রসুন আর ত্বক, ফ্রুট বডি। আমরা যে ফ্রুট মানে ছোট এটাকে ফ্রুট বডি বলে, জননাঙ্গ বা ফ্রুট বডি। হ্যাঁ উপরে দেখেন এই যে ছাতার মতো, মনে করেন যে একটা ছাতা ধরছে, ছাতার উপরে ভেতরের দিকে দেখবেন যে ডান্ডা থাকে না, এরকম এরকম ডান্ডা থাকে, এরকম ওর মধ্যে ভিতরে ডান্ডার মতো থাকে। এই ডান্ডাগুলোকে যদি একটা দেখি ভালো করে তাহলে এই ডান্ডার মধ্যে ছোট ছোট এরকম স্পোর থাকে, ছোট ছোট রেণু থাকে। এই রেণুগুলো যখন এটাকে ব্যাসিলিয়াস স্পোর বলে, স্পোর দেখেন, স্পোর হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে স্পোরগুলো যখন মাটির মধ্যে যখন পড়বে তখন সেখান থেকে আবার নতুন করে গাছ তৈরি হবে। গাছ তো না, এটা আবার নতুন করে ছত্রাক তৈরি হবে। তাহলে ওদের এইটাই হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। এর মধ্যে অসংখ্য হ্যাপ্লয়েড স্পোর থাকে। কখনো কি করে নাই, ব্যাঙের ছাতা কখনো পাড়া দেয় নাই, পাড়া দিয়ে করে নাই, মাথা এদের যে ছাতা যেটা আছে এটাকে ভাঙলে দেখবেন যে ওরা অনেক মানে কি বলে এরকম সুতার মতো গঠন আছে, এর মধ্যে এরকম ছোট ছোট স্পোর আছে। এই স্পোরগুলো মাটির মধ্যে যখন পড়বে এখান থেকে আবার নতুন করে গাছ। এখানে তো আমি আঁকতে পারবো না, গাছ কেমনি আঁকতাম? এখানে একটা আম গাছ আর আছে। ডিসলাইক মনে হতে নাই বট গাছ আছে, বট গাছ বট গাছ আমার আঁকা তো সহজ না। সহজ এমনি অনেক সহজ স্যার। মেঘের মতো, খালি মেঘের মতো লম্বা লম্বা মেঘের মতো চুল, তাহলেই চলবে। স্যার নাকি আবার ডাক্তার? আল্লাহ, গাছ আঁকতে পারে না। হ্যাঁ আপনি নাকি ডাক্তার, গাছ আঁকতে পারেন না? আল্লাহ, ড্রয়িং টিচার না। আল্লাহ। স্কুলে কত হয় ইয়া ছিলেন, ঠিক আছে, এটাই এটা স্যার অনেক আপনাদেরকে ভালো ড্রয়িং পারে, ওকে দিয়ে আঁকা। কাণ্ড অর্থাৎ বাঁশ গাছ আঁকা যায়। হ্যাঁ, বাস বাঁশ গাছ আঁকি, বাঁশ ফুল গাছ আঁকলেও হয়। একটা- ফুল গাছ পারবো। স্যার
দেখে মানে ফুলাকে নিচে দেখে গানটা লাগে কি বাস গাছ হ্যাঁ আমি জানি না কি গাছ হবে এটা এটা আসলে পরীক্ষায় স্যার এটা আসলে পরীক্ষায় ম্যাডাম বললো ছাত্রীর ট্যালেন্ট আছে খাটি বাগানে আপনার মেয়ে তো ভালোই ড্রয়িং করে এটা মূল এটা কাণ্ড আর পাতা ছোট ছোট পাতা আছে এদিকে মূল কাণ্ড পাতা বিয়োগ করা উপরটা কি উপরেটা হচ্ছে একটা ফুল হয়ে আছে এখানে হ্যাঁ হ্যাঁ সূর্যমুখী সূর্যমুখী আরে এর থেকে ভালো ভাষা কাকে না ছবি আঁকেন তাই তো হয়। ভাষা এদের আবার অনেকগুলো প্রজাতি আছে আমরা 5টা বিভাগে ভাগ করছি চারটা বিভাগে আচ্ছা এটা একটা ফ্রেশারের মতো ফিল্মস পাতা এটা ওইটাই হচ্ছে এটা ওইটাই পাতা হ্যাঁ পাতা দিয়ে দিছি। আল্লাহ থেকে ছোটবেলা ড্রয়িং আরে ডাক্তার না সে পারা যাবে আরেকটা লেখেন ওদের মধ্যে তাহলে কি বললাম ওদেরটা হয় যেমন তো বাস পাতা কিসের মাধ্যমে স্পোরুলেশন আর ওদেরটা আরেকটা লেখেন ভাঞ্জার মধ্যে লেখেন যে এর সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন এবং তৈলবিন্দু কি ছত্রাকের মধ্যে লেখেন এর সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন আর তৈলবিন্দু স্যার এগুলো চিহ্নিত করবেন না এটা মূল মূল কাণ্ড আর হচ্ছে পাতা মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় কিন্তু এদেরকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না আর এদের সঞ্চিত কি সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন আর অথবা তৈলবিন্দু আর ওদের লেখেন ওদের সঞ্চিত পদার্থ স্টার্চ ওদেরটা হচ্ছে স্টার্চ বা শর্করা এখানে কি লিখবো এটা সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন আর ওদেরটা লেখেন স্টার্চ বা শর্করা সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন বা তৈলবিন্দু আর ওদেরটা হচ্ছে তৈলবিন্দু মানে বিভিন্ন ফ্যাটি সাবস্টেন্স ফ্যাটি ড্রপলেটস এর মাঝখানে থাকে আল্লাহ মানুষ ছোটটা কো খায় গো ছত্রাক এর বিশেষ করে আমরা কিভাবে বুঝবো যে এই ছত্রাকটা খাওয়া যায় এবং কোনটা খাওয়া যাবে না আমরা বুঝবো কিভাবে যে সকল ছত্রাক সাদা হয় কালারফুল হয় না বিভিন্ন রকমের কালারফুল যদি না হয় এটা অত বেশি টক্সিক না আবার যদি ছত্রাক প্রখর সূর্যরশ্মির মধ্যে যে সকল ছত্রাক জন্মায় তারা ভালো তারা অত ক্ষতিকর না আর এদের যদি আমি দেখি ছত্রাকের মাথা একটু ইয়ে করার পর ঘষা দেওয়ার পর যদি দেখি যে পাঞ্জেন্ট টেস্ট বেরোচ্ছে মানে নাক ঝাঁঝালো গন্ধ বের হয় তাহলে এটা বিষাক্ত আর যদি দেখি যে এদের বেসিডি স্পোর মানে যে এখানে যে স্পোরগুলো আসবে এই স্পোরগুলো বেগুনি রঙের হয় তাহলে তারা হবে বিষাক্ত আর নর্মালি মাশরুম শুধুমাত্র খাওয়া যায় বাকিগুলো ম্যাক্সিমাম বিষাক্ত হয় তাহলে কি বললাম এদের কি বলছি সঞ্চিত পদার্থ স্টার্চ অথবা সেলুলোজ আর উদাহরণ লেখেন পেনিসিলিয়াম এবং মাশরুম পেনিসিলিয়াম এবং মাশরুম পেনিসিলিয়াম এবং মাশরুম তারপর লেখেন এদের আর কি কোন নিয়ে এইটা বলবেন না ওটা এদেরটা লেখেন যে হ্যাঁ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ হ্যাঁ আম জাম কাঁঠাল এগুলা লেখেন গাছও তো আছে গাছ হ্যাঁ, আম গাছ বৃক্ষ রিলেটেড যেগুলো আছে
আঞ্জাম আকাম বৃক্ষ। আর ওদের ক্ষেত্রে লেখেন এদের আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম তৈরি হয় না। কিসের আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম, আর এটা এই যে এটা ফার্স্টেরটা ছত্রাকের আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম ও অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম তৈরি হয় না। আর ওদের লেখেন এদের আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম মানে নিম্ন শ্রেণীর, লেখেন যে এদের প্ল্যান্টের ক্ষেত্রে লেখেন এদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। এদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। উচ্চ শ্রেণীগুলোতে ফুল হয়, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ফুল হয়, ফুলের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম। আচ্ছা, তারপরে লেখেন যে এদের যৌন জনন ঘটে না। এদের যৌন জনন উগেমাস টাইপের, উগেমাস ধরনের। এদের যৌন জনন এই প্রথম যেটা ছত্রাকের যৌন জনন ঘটে না। আর এদের যৌন জনন উগেমাস ধরনের। যৌন জনন উগেমাস রস বয় দফলাকার ময়াকার দন্তস্ব। রস না, এটা আসলে দীর্ঘ। উগেমাস ধরনের মানে হচ্ছে কি মেল যে গ্যামেট, এই গ্যামেটটা মটাইল থাকে মানে চলাচল করতে পারে। আর ফিমেল যে গ্যামেট, এই গ্যামেটটা স্ট্যাটিক থাকে। ফিমেলটা স্ট্যাটিক, মেলটা মটাইল। এই ধরনের ফার্টিলাইজেশনকে বলা হয় উগেমাস টাইপ অফ ফার্টিলাইজেশন। এদের ক্ষেত্রে যারা উদ্ভিদ আছে, উদ্ভিদের ফুল কি নাড়াচাড়া করতে পারে বাতাসে উড়ে, পরাগরেণু যেটা আছে পরাগরেণু কিন্তু বাতাসে উড়ে টার্গেট ফুলের মধ্যে গিয়ে বসে, তখন এদের ফার্টিলাইজেশন হয়। দিস ফার্টিলাইজেশন ইজ কল্ড দ্য উগেমাস টাইপ অফ ফার্টিলাইজেশন। তাহলে আজকে এ পর্যন্ত থাকো, এ পর্যন্ত পরে আসবেন সবাই। আমি পড়া জিজ্ঞেস করবো। 3:03 3:30 ক্লাস না? 3টা থেকে ক্লাস আচ্ছা শুরু হয়ে গেছে।